গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ পঞ্চবিংশ পর্ব। সুবর্ণ অপ্রতিভ হয়ে গিয়ে তাকিয়ে থাকে সেই দিকে। সন্দেহ থাকে না তার মার সেই বড় মেয়ের জন্যে মন কেমন করছে। মুহূর্তেই অবশ্য নিজেকে সামলে নেয় সত্য। কান্না ঝরা মুখে হাসির রেখা ফুটিয়ে বলে, ওই সুহাস দত্ত কেমন পড়ায় রে? সুবর্ণ লাজুক লাজুক মুখে বলে, আমাদের তো পড়ান না, উঁচু ক্লাসের মেয়েদের পড়ান। উঁচু ক্লাসের মেয়েদের পড়ায় সুহাস? বিধবা শঙ্করীর অবৈধ সন্তান সুহাস এত উঁচুতে তুলতে পেরেছে নিজেকে কিসের জোরে? শিক্ষা, সাহস? শঙ্করীর নিজের এ জোর থাকলে গলায় দড়ি দিয়ে মরতে হতো না তাকে। সত্য কি নিজের সহিষ্ণুতা অসহিষ্ণুতাকে একটা সমস্যা করে তুলে তার মেয়ের এই উন্নতির পথকে কণ্টকিত করে তুলবে? ওই কচি মেয়েটাকে নিতান্তই বাপ ভাইয়ের কাছে ফেলে রেখে দিয়ে সত্য নিজে কাশী যাত্রা করবে মন বদলাতে, মনের স্বাস্থ্য ফেরাতে? সে বদল কি এখানে থেকে একেবারেই অসম্ভব? মনের ওপর কি সেটুকু হাত নেই সত্যর? ইচ্ছে করলে কি সত্য আবার সেই অনেকদিন আগের সত্যর মূর্তিতে ফিরে যেতে পারে না? যে সত্য হাসতে জানে, কৌতুক করতে জানে, নতুন নতুন রান্না করে আর খাবার করে স্বামী পুত্রকে খাওয়াতে জানে। সত্যই কিছুদিন আগেও মেয়েকে তার কত স্তব কত স্তোত্র পদ্য মুখস্থ করিয়েছে, তার পড়া ধরেছে। কতকাল সংসারের দিকে ভালো করে তাকিয়ে দেখেনি সত্য। এই ছোট্ট সংসারের গণ্ডিটুকুর বাইরে চোখ ফেলতে গিয়ে চোখে তো শুধু জ্বালাই ধরেছে তার। সত্যর ছোট ছেলের কথাই কি তবে ঠিক? সে যে বলে, জগতে যেমন কোটি কোটি মানুষ তেমনি কোটি কোটি অন্যায়, সব দিকে তাকাতে গেলে যে চোখে ধাঁধা লেগে যাবে তোমার মা। তুমি নিজে কোনো অন্যায় করছো কিনা সেটুকু দেখো ভালো করে। সেটা তাহলে ঠিকই বলে। নবকুমার যে সত্যর আদর্শের অনুযায়ী নয়, সে সত্যরই ভাগ্য। আর হয়তো সেটা আশা করাও ভুল। নিজের গর্ভজাত সন্তান, নিজের হাতে গড়া পুতুল, তাই বা নিজের আদর্শের অনুযায়ী হয় কেউই? বড় ছেলেটা তো ঠিক তার বাপের ধারাতেই চলে যাচ্ছে। সত্যর জীবন যদি এমন ছাঁচে ঢালা সাধারণ না হয়ে উল্টোপাল্টা অদ্ভুত কিছু হতো, সুহাসের মতো, শঙ্করীর দুর্গা দুর্গা বলে শিউরে উঠল সত্য। আর তার চোখের সামনে হঠাৎ ভুবনেশ্বরীর মুখটা ভেসে উঠল। ঘোমটায় ঘেরা, কপালে বড় করে সিঁদুরের টিপ আঁকা, ভীরু নরম মুখ। ভুবনেশ্বরী কোনোদিন জগতের কোথায় কি অন্যায় ঘটছে তা নিয়ে মাথা ঘামাতে যায়নি, তাল ঠুকে লড়তে যায়নি। ভুবনেশ্বরী সবাইকে ভয় করেছে, সবাইকে ভালোবেসেছে। মায়ের মুখটা মনে পড়তেই হঠাৎ বাবার উপর একটা ক্ষুব্ধ অভিমানের জ্বালা অনুভব করল সত্য। যেন মায়ের ওই অকাল মৃত্যুর সঙ্গে বাবার কোনো অবিচার জড়িয়ে আছে। সাহস করে একটা দিন একটা কথা বলতে পায়নি ভুবনেশ্বরী স্বামীর মুখের ওপর। নিতান্ত আক্ষেপের সঙ্গে মনে এলো সত্যর, ভুবনেশ্বরীর মেয়ে তার শোধ তুলছে। সত্য কি তবে জীবনকে নতুন মোড়ে বাঁক নেওয়াবে? সত্য শুধু তার সংসার জীবনে উজ্জ্বল হয়ে জ্বলবে? সত্য সুখী হবার চেষ্টা করবে? মেয়েটাকে নিতান্ত কাছে টেনে নিয়ে সত্য তার মাথার উপর মুখ রেখে বলে, আমি কাশী চলে গেলে তুই কাঁদবি সুবর্ণ? তুমি চলে গেলে? সুবর্ণ মার স্নেহস্পর্শ থেকে ঠিকরে উঠে বলে, আমি যাব না বুঝি? তুই? সত্য হতবুদ্ধি। তুই যাবি কি? তুই কি করে যাবি? যে করে তুমি যাব। আমি যাব না তো কে যাবে? দেখো মুশকিল, আমার সঙ্গে তোর তুলনা? আমার স্কুল আছে, সেই স্কুলে কামাই করে যাচ্ছি আমি। সুবর্ণ গোঁ ভরে বলে, কামাই করলে কি হয়? বাবা তো বলে ছোট মেয়েরা ঢের কামাই করে। বলেন বুঝি? ভালো, কিন্তু আমি তোর বাপের মতো কামাই করাকে ভালো বলি না। স্কুল কামাই করা চলবে না। সুবর্ণ দৃপ্ত স্বরে বলে, দেখো চলে কি না? আমায় ফেলে রেখে চলে গেলে আমি কি করি দেখো।
সত্য আর রাগ করবে না। সত্য হেসে ফেলে বলে, চলে গেলে আর দেখব কি করে? তার থেকে বরং যাওয়া বন্ধ করে দিয়ে তুই কি করিস তাই দেখি বসে বসে। ওমা ওমা আমা গো! সুবর্ণ মাকে দুহাতে জড়িয়ে ধরে কাঁধে মুখ ঘষতে ঘষতে বলে, তুমি কি লক্ষ্মী! ঠিক এই মিলন মুহূর্তে নবকুমার পেছনে এসে দাঁড়ায়। পেছনে এক দীর্ঘাকৃতি উত্তর ভারতীয়। সাজসজ্জা দেখে চিনতে ভুল হয় না, পাণ্ডা জাতীয়। এই নবকুমারের ভেজে নেওয়া মতলব। কদিন আগে শুনেছিল তার অফিসের এক ভদ্রলোকের মা, পিসি ইত্যাদি জনা-ষোলো মহিলা দল বেঁধে গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন যাচ্ছেন। পথসঙ্গী এই পাণ্ডা ঠাকুর, তাই এঁকে নিয়ে এসেছে। সত্য মাথায় ঘোমটা টেনে গলার আঁচলটা জড়িয়ে দূরে থেকে একটি প্রণাম করে, আর নবকুমার উদাত্ত গলায় বলে, এই যে একে নিয়ে এলাম, কাশীর বিখ্যাত মানুষিনী শ্রী রামেশ্বর পাণ্ডা। আমার এক বন্ধুর মা যাচ্ছেন এর সঙ্গে, তাই বলছিলাম দয়া করে যদি তোমাকেও সঙ্গে নেন, তারপর তোমার বাবার ঠিকানায় ছেড়ে দেবেন তোমাকে। ইনি তাতে রাজি হয়েছেন। সামনের পূর্ণিমায় যাত্রা। সত্যর মাথার ঘোমটা নড়ে না, কিন্তু সত্যর গলা স্পষ্ট হয়ে ওঠে। বৃথা পাণ্ডাজিকে কষ্ট দিলে। আমি এখন আর যাচ্ছি না। এখন আর যাচ্ছ না? না। নবকুমার ঈষৎ উষ্ণস্বরে বলে, তা আবার যখন যাবার বাসনা জাগবে তখন একে পাচ্ছ কোথায়? না, ওকে আর পাবো কোথায়? সত্য মৃদুস্বরে বলে, তুমি না হয় কষ্ট করবে তখন। ও চালাকি! তা সেটা আগে বললেই হতো, এভাবে ধাসটামো করতাম না। পাণ্ডাজি, আপনাকে মিছে কষ্ট দিলাম, ইনি যাবেন না। পাণ্ডাজি অবশ্যই সামান্য বাধায় চট করে টলেন না। কাশীধামের মহিমা সম্পর্কে অবহিত করিয়ে দেবার জন্যে বহুবিধ বাক্য ব্যয় করেন, কিন্তু সত্য বিনীত উত্তর দেয়, বাবা টানেননি বুঝতেই পারছি, যখন টানবেন তখন না গিয়ে উপায় থাকবে না। নবকুমার ক্রুদ্ধ প্রশ্ন করে, হঠাৎ মত বদলাবার হেতু? সত্য এবারও বিনীত উত্তর দেয়, সুবর্ণটা হয়তো ছাড়বে না, সঙ্গে যেতে চাইবে, তাতে স্কুল অনেক কামাই হবে। নবকুমার তো চিরদিনই বিরহে কাতর, তবে হঠাৎ উল্টো সুরে গান ধরে কেন? সত্য কাশী যাবে না শুনেই তো হাঁপ ছেড়ে বাঁচবার কথা তার, তবে চটে ওঠে কেন? তা নবকুমারেরও মন বলে একটা বস্তু আছে বই কি, আর সে মনের তত্ত্বও আছে। সত্য কিছুদিন কাশী ঘুরে আসতে যাচ্ছে, এই ঘটনাটাকে সে মনের মধ্যে বেশ একটু খাপ খাইয়ে নিয়ে বিরহকালীন অবস্থাটা ছকে নিয়েছিল। তার মধ্যে প্রধান কাজ ছিল মাকে কিছুদিনের জন্য কলকাতায় এনে রাখা। মনের মধ্যে কোথায় যেন একটু অপরাধ বোধের কাঁটা বিঁধে আছে নবকুমারের, বাপ মারা গিয়ে পর্যন্ত। মা আসতে চাননি সত্যি, কিন্তু একবারের জন্যেও অন্তত মাকে মহাতীর্থ কালীঘাট দর্শন করানো কর্তব্য ছিল বই কি। যে কলকাতা এতগুলো বছর কেটে গেল নবকুমারের, সেখানে একবারও তার মা এলো না। আগে এ চিন্তাটা এত প্রবল ছিল না, হয়েছে কিছুদিন আগে অফিসের এক বন্ধুর ধিক্কারে। বন্ধু শুনে অবাক হয়ে গেছে নবকুমারের মা কখনো কলকাতায় তার বাসায় আসেনি শুনে। নবকুমারকে স্ত্রৈণ বলে ধিক্কার দিয়েছে বন্ধু। সেই অবধি ওই চিন্তাটা পাক খাচ্ছিল তার মাথায়, আর এই কথাও পাক খাচ্ছিল মাকে এনে স্বাধীনভাবে রাখতে হবে, বউয়ের হাত তোলায় নয়। তাছাড়াও আছে কিছু কিছু মতলব, যেসব আচার আচরণগুলি মোটেও দোষণীয় নয় অথচ সত্যর চোখে দোষণীয়, সেরকম কিছু কিছু করে নেওয়ার ইচ্ছা ছিল। সত্য থেকে গেলে তাও হয় না তাহলে। যেমন গড়গড়া খাওয়া। জগৎ ব্রহ্মাণ্ডের সবাই গড়গড়া খায়, শুধু সত্যর বরের খাওয়া চলবে না। এ কি জুলুম! সত্যর অসাক্ষাতে অভ্যাসটা পাকা করে ফেলে যদি বলা যায় কোবরে যে বলেছিল খেতে, এখন আর না খেলে পেটের মধ্যে গণ্ডগোল শুরু হয়, তাহলে ওটা কায়েম হয়ে যায়। নবকুমারের একান্ত বাসনার, একান্ত কামনার ওই নেশাটি। আরও একটা আছে, পয়সার বাজি ধরে তাস খেলা।
তাকিয়া ঠেসান দিয়ে শুধু ওই খেলা খেলে কত লোক কত রোজগার করে নিচ্ছে, অথচ নবকুমারের উপর খাড়া উঁচি আছে ৭০ মাথার দিব্যি। এত বাধাবদ্ধের মধ্যে থাকতে প্রাণ হাঁপিয়ে আসে। আচ্ছা, সত্য যখন বারুইপুরে ছিল তখন তো নবকুমার নিরঙ্কুশ স্বাধীনতায় ছিল, তখন কেন এসব স্বাদ মেটায়নি? সেটাও মনস্তত্ত্ব। তখন নবকুমারের মনোভাব অন্যরকম ছিল। তখন সদা সর্বদা বিরহের যন্ত্রণাটাই প্রাণকে খাঁ খাঁ করে তুলত। সত্যর অনভিপ্রেত কিছু করার ইচ্ছে হতো না। কিন্তু এখন নবকুমারের মন পাল্টেছে, সেই পুলিশের ঘটনা থেকেই পাল্টেছে। নবকুমার দেখছে সত্য যেন দিন দিন শুষ্ক কাঠ হয়ে যাচ্ছে। এখন সে যেন দেখতে পাচ্ছে পুরুষ হয়েও সে চিরপরাধীন। সত্যর ইচ্ছে অনিচ্ছে, সত্যর রুচি অরুচি, সত্যর ভ্রুকুটির ভয় নবকুমারকে যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। কেন রে বাবা, কেউ তো এমন বন্ধন দশাগ্রস্ত নয়। ওই যে মুখুজ্জে মশাই, কত তার বায়নাক্কা, কি তার মেজাজ! সদুদি বুড়ো বয়সে ঘর করতে এসেও সব কিছুর ঠেলা সামলাচ্ছে, তোয়াজ করে চলছে। মুখুজ্জে মশাইয়ের বাড়িতেই তো তাসের জমজমাটি আসর। সদুদি ডাবর ডাবর পান সেজে সেই আড্ডায় যোগান দিচ্ছে। কই, রাগ তো করছে না। নবকুমার ওসব ভাবতে পারে? পারে না। এখন নবকুমারের তাই একটু মুক্তির বাসনা জাগছিল। সত্যর আড়ালে শুরুটা করে ফেলে দেখাবে বিদ্রোহ। সে গুড়ে বালি দিল সত্য। তাও কারণটা কি? না, সুবর্ণর স্কুল কামাই হবে। এর চাইতে গাত্রদাহকারী কথা আর কি আছে? পাণ্ডা চলে যেতে আরেকবার মেজাজটা প্রকাশ করল নবকুমার। বলল, বন্ধুর কাছে মুখ থাকবে না তার, কারণটা শুনলে গায়ে ধুলো দেবে তারা। সত্য হাসল। ধুলো ঝেড়ে ফেলতে জানলে লেগে থাকে না। তারপর নবকুমার আসলো আসল কথায়। বলি, মেয়েকে বিদ্যাপতি করে হবেটা কি? তোমার ওপর আরো 10 কাঠি বাড়া হবে, এই তো? গায়ের পাঠশালে পড়েই যদি মায়ের এই মেজাজ হয়ে থাকে, কলকাতা শহরে ফ্যাশানি স্কুলে পড়ে কি হবে সে তো দিব্যচক্ষে দেখতেই পাচ্ছি। সত্য তবুও হাসি মুখে বলল, তোমার যে এমন একজোড়া দিব্যচক্ষু আছে তা তো জানতাম না। তা হ্যাঁ গো, ওই চক্ষুতে আর কি কি দেখতে পাচ্ছ বলো তো? আচ্ছা, আমি কবে মরব বলো দেখি? সব কথা তামাশা করে উড়িয়ে দিলেই হয় না, বলে রাগ করে উঠে যায় নবকুমার। সেই রাগ রাগ ভাবটাই বজায় থাকে। সত্য যখন প্রতিজ্ঞা করেছে সে আর রাগের ঠাকুর থাকবে না, তখন সত্যর বর উল্টো প্রতিজ্ঞা করে বসে। এই রাগের পালা কতদিন চলত কে জানে। হঠাৎ একদিন অপ্রত্যাশিত এক ঘটনা ঘটল। সন্ধ্যের সময় সদু এক ঘটকি নিয়ে এসে হাজির। নাচতে নাচতে বললেই হয়, ছেলেদের বিয়ে দিবি বউ? সত্য আকাশ থেকে পড়ল না। সত্য প্রতিক্ষণ এই আক্রমণের আশঙ্কায় কাঁটা হয়েই আছে, কখন না জানি কথা ওঠে। তাই সাবধানে বলল, পড়ালেখাটা শেষ হলেই হবে ঠাকুরজি। সদু বিরক্ত কণ্ঠে বলে, তোর ছেলেদের লেখাপড়া যে কোনো কালে শেষ হবে বউ, এ বিশ্বাস তো রাখি নে। বিয়ের বয়স তো গড়িয়ে গেল ছেলেদের। বড়টা 3টে পাশ করে বেরোলো, হাঁপ ফেলতে না ফেলতে দিলি ওকালতি পড়তে। ছোটটাও 3টে পাশের এক্সামিন দিচ্ছে, বেরোতে না বেরোতে আবার কিসে ঢুকিয়ে দিবি তুই জানিস। তা মাথার চুল পাকিয়ে ফেলে টোপর মাথায় দিবে নাকি ছেলেরা? সত্য মৃদু হেসে বলে, ঠাকুরজি বড্ড রেগেছ মনে হচ্ছে, কিন্তু ভেবে বলো, একটা আয় উপায়ের পথ না দেখিয়ে বিয়ে দেওয়াটাই কি ন্যায্য? সদু আকাশ থেকে পড়ে। সদু ধিক্কার দিয়ে বলে, নবকুমারের ঘরে কি ভাতের এমনই অভাব যে ছেলে উপায় না হলে আর ছেলের বউ দুটো ভাত পাবে না? বলে, মা হয়ে এমন নির্লজ্জ কথা বলল কি করে সত্য? তারপর জোর করে বলে, ওসব মেমিয়ানা ছাড় বউ, এই ঘটকি ঠাকুরুন এসেছেন, মন দিয়ে শোন ওর কথা। 2টি মেয়েই ওর হাতে আছে, সদ্বংশ, দেবে থবে ভালো, মেয়েরা দেখতে সুন্দর, একসঙ্গে লাগিয়ে দে। আর আমার মামি বুড়ির কথাটাও ভাব, বুড়ির জন্মের শোধ একটা স্বাদ মিটুক। নবকুমার আর ঘরের মধ্যে বসে থাকতে পারে না, বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে উদাত্ত কণ্ঠে বলে,
পাগলের অনুমতি নিয়ে কাজ করতে গেলে তো জগতের সব কাজ কারবারই বন্ধ থাকে সদুদি। তুমি ঘটকি ঠাকুরুনকে বলো মেয়ের বিবরণ দিতে, মেয়ে আমরা দেখব। সত্যর প্রতিজ্ঞা আর সে রাগের ঠাকুর থাকবে না, তাই হেসে মাথার কাপড়টা একটু টেনে গলাটা একটু খাটো করে বলে, তাহলে তো হয়ে গেল ঠাকুরজি। স্বয়ং বাড়ির কর্তা যখন ভার নিলেন। সদুর সামনে দুজনে মুখোমুখি কথা বলার শোভা পায় না, অতএব সদু মাধ্যম। নবকুমার বলে, হাসি তামাশার কথা নয় সদুদি, ছেলের বিয়ে আমি শীঘ্রই দেব। বিয়ের বয়স হওয়া কি, বিয়ের বয়স তো গড়িয়ে গেল। আর সদুদি, জিজ্ঞেস করো তোমাদের বউকে, ছেলেরা যে বুড়ো হাতি হয়েও এখনো 1 পয়সা ঘরে আনছে না, সে কি ছেলেদের দোষ? ওদের গর্ভধারিণী দিয়েছে ওদের চাকরি করতে। আমি হতভাগা যতবার চাকরির সন্ধান এনে দিয়েছি, ততবারই অগ্রাহ্য করে ঠেলে দিয়েছে। তোমাদের বউয়ের ছেলেরা জজ ম্যাজিস্ট্রেট, উকিল, ব্যারিস্টার হবে গো। শুধু আপোষের সুরে বলে, তা হবে না কেন রে নবু? ভাগ্যে থাকলে ঠিকই হবে। ওসব মানুষের ছেলেরাই হয়, আকাশ থেকে কিছু আর পড়ে না। কিন্তু তার জন্যে বিয়ের বাধা কি? আমি ঘরকি ঠাকুরুনকে বলছি তাহলে বউ। সত্য নির্লিপ্ত স্বরে বলে, তোমাদের উপর আমি আর কি কথা বলবো ঠাকুরজি? আহা, তুই মা, তুই বলবি না? সত্য মুখ তুলে বলে, আমার কথাটাই যদি জিজ্ঞেস করছো ঠাকুরজি, আমার ইচ্ছে ছিল 5টা হয়ে গেলে। এবার ঘটকি খনখনিয়ে ওঠে, ও মা, তা তোমার ব্যাটার বউ এসে কি ব্যাটার বই কাগজ ছিঁড়ে দেবে? যেমন তেমন ঘর নিয়ে আমি কাজ করি না। এরা হলো ঘাটালের মুখুজ্জে গোষ্ঠী। কত বড় বনেদি ঘর, চন্দর সূর্যি এদের ঘরের ঝি বউয়ের মুখ দেখতে পায় না। এ হচ্ছে 2 জ্ঞাতি বোন। চন্দর সূর্যি দেখতে পায় না? সত্য একটু হেসে ফেলে বলে, ঠাকুরজি, ঘটক ঠাকুরুনকে বলো ওদের মেয়েদের জন্য আরো মস্ত বনেদি ঘরের পাত্র পাবেন। আমরা ওদের যোগ্যী নই। চন্দর সূর্যি মুখ দেখেছে এমন মেয়েই আমার প্রার্থনা। ভাই বোন দুজনে একসঙ্গে চমকে উঠে বলে, তার মানে? মানে তবে স্পষ্ট করেই বলি, একটু লেখাপড়া জানা মেয়ে আমার ইচ্ছে। স্কুলে পড়ে এমন মেয়ের সন্ধান যদি থাকে। কি কি বললে? নবকুমার ঠিকরে উঠে বলে, শুধু মেয়েকে বিদ্যাবতী করে সাধ মিটছে না, আবার বউ আনতে হবে তাই? কেন, বউ এসে তোমার ছেলের পড়া বলে দেবে? ঘটক ঠাকুরুন একটু টেপা হাসি হেসে বলেন, আহা, সে তো দেবেই গো। পরিবারের কাছে পড়া মুখস্থ না করে আজকের বাজারে কোন পুরুষটার মানুষ গতরাচ্ছে? একালে পরিবারই মাস্টার, সেই মাস্টারের পক্ষেই শিরোধার্য। তবে আমার হাতে তেমন মাস্টার মেয়ের সন্ধান নেই। এ হল নবাবী আমলের বনেদি বংশ, এদের শিক্ষে দীক্ষেই আলাদা। তাহলে কি আর করা, উঠি দিদি। ঘটকের সঙ্গে সঙ্গে সদুও বিদায় নেয়। কারণ যদিও একটা গলিপথ পার হওয়া নিয়ে, তবু সন্ধ্যের পর একা যাওয়া চলে না। আবার তবে নবুকে কি ছেলেদের পৌঁছতে যেতে হয়। ওরা চলে যেতে নবকুমার ফেটে পড়ে, বাড়িটাকে কি বানাতে চাও তুমি? বিদ্যের বৃন্দাবন? ছেলেদের এত বিদ্যে হবে না, আবার বউয়েরও চাই। সত্য আসতে বলে, চেঁচামেচিতে কাজ কি? ওরা ঘরে পড়া করছে, গলা তো তোমার দোতলা কোঠায় গিয়ে পৌঁছচ্ছে। তবে এই কথাটাই বলি, আমার মতামত, ইচ্ছে বাসনার কথা যদি শুধু তো বলবো, কানা অন্ধ বউ আমার ইচ্ছে নয়। কানা অন্ধ? নবকুমার আকাশ থেকে পড়ে। সত্য দৃঢ়স্বরে উত্তর দেয়, তা বই আর কি, ক অক্ষর যে চিনল না সে অন্ধেরই সামিল, চোখ থাকতে অন্ধ। সত্যর এই রায় দেওয়ার পর খুব একটা ঝড় ওঠে বাড়িতে, রাগের সঙ্গে হাসিরও। সত্যর এই অন্ধ কথাটার ব্যাখ্যাটা সবাইকে ডেকে ডেকে শোনায় নবকুমার, এবং নিতাইয়ের বউ, মুখুজ্জে মশাই, তার জিয়ে ওঠা ছোট গিন্নি, তার বড় মেয়ে, সবাই এই নতুন ব্যাখ্যার রসে মশগুল হয়ে হাসি তামাশা করে। শুধু সদুই হঠাৎ স্তব্ধ হয়ে যায়, আর একসময় নিঃশ্বাস ফেলে বলে, কথাটা বউ মিথ্যে বলেনি নবু, চোখ থাকতেই অন্ধ।
এই তোর সদুদিরই যদি একখানা পত্তর লেখবার জ্ঞান থাকত, তাহলে হয়তো সারা জীবনটা তার এমন বরবাদ যেত না। অতপর সদুই আশ্বাস দেয়, কলকাতা শহরে স্কুল পাঠশালায় পড়া মেয়ে পাওয়া অসম্ভব হবে না মনে হয়। বলে, আমি অন্য ঘটকই ধরছি। অর্থাৎ ভাইপোর বিবাহতরণীর হাল সে এবার ধরবেই। দেখছে কাণ্ডারি বিহনের নৌকা বানচাল। তুড়ুর কানেও অবশ্য এই আশ্বাস ঢোকে, এবং অবশ্যই সে আশার স্বপ্ন দেখতে থাকে, কারণ তার সহপাঠীদের সকলেরই বিয়ে হয়ে গেছে। দু একজন তো ছেলের বাপ হয়ে বসে আছে। তার বিয়ের কথা কেন উঠছে না, এই কথা সে ভেবেছে মাঝে মাঝে। তবে খোকা এক অসমসাহসিক কথা বলে বসেছে। বলেছে অবশ্য পিসির কাছে, দাদার হচ্ছে হোক, আমায় নিয়ে টানাটানি করো না বাবা, আমি ওসবের মধ্যে নেই। নেই? তুই তবে সন্ন্যাসী হবি নাকি? ঝঙ্কার দিয়ে বলেছিল সদু। খোকা সহাস্যে বলেছিল, কি যে হব তা জানি না, সাপও হতে পারি, ব্যাঙও হতে পারি, তবে গলায় গন্ধমাদন নিয়ে যে কিছুই হওয়া যায় না, এটা দেখে দেখে শিখছি। এত তুই দেখলি কোথায়? রাত দিন তো বই মুখে পড়ে থাকিস। ওই ওসবের মধ্যে থেকেই দেখেছি। শুধু একথা অবশ্য গ্রাহ্য করে না। শুধু ভেবে নেয় একসঙ্গে তাড়াহুড়োর দরকার নেই, দুটো তো মাত্র ছেলে, দুবারই ঘটা হবে। দাদার বিয়েটি হোক, রাঙা টুকটুকে বউ আসুক, দেখব কেমন সন্ন্যাসী হবার স্বাদ বজায় থাকে। অতএব সেই রাঙা টুকটুকের সাধনাই করতে থাকে শুধু। তবে ছেলের বয়স গড়িয়ে গেছে, 23 বছরেরটি হয়েছে। ও মেয়ের যুগ্গি নিতে হলে অত বড় ধাড়ি মেয়ে সুন্দর পাওয়া শক্ত। সুন্দর মেয়ে কি পড়ে থাকে? তবু চেষ্টা করতে থাকে শুধু। তার চেষ্টায় বাঘের দুধ মেলে, সাধনায় ভগবান মেলে। 5টা দেখতে দেখতে তুড়ুর বউ মিলল। বয়স 12 বছর, দেখতে ভালো, লিখতে পড়তেও জানে। মেমের স্কুলে পড়েছে 3 বছর। এরপর আর সত্য আপত্তি করবে কোন পথ দিয়ে? না, সত্য আপত্তি করল না। সত্য তার বড় ছেলের মন বুঝেছে, কিন্তু আপত্তি এলো অন্য দিক দিয়ে। আপত্তি করলেন এলোকেশী। বড় ছেলের বিয়ে ভিটে থেকেই হওয়া উচিত, একথা সবাই জানে। সেই সব ব্যবস্থা করতে দিন 10 ছুটি নিয়ে নবকুমার দেশের বাড়িতে গেল। সঙ্গে নিয়ে গেল সুবর্ণকে। সুবর্ণই বায়না ধরল, ওর গরমের ছুটি পড়েছে। সত্যর ইচ্ছে ছিল না এতদিন মেয়েটা কাজ ছাড়া হয়, তাছাড়া ছুটির মধ্যে পড়াতো তাহলে গাছে উঠল। এই 10 দিন এমনি কাটবে, তারপর ভাইয়ের বিয়ে। তবু না করাও শক্ত। নবকুমার হয়তো বলে বসবে, হিংসে করে তুমি ওকে একবারও ঠাকুমার কাছে যেতে দাও না। কাজেই হেসে মেয়েকে বলল, যা তবে, গাছের আম খেয়ে খেয়ে মোটা হয়ে আয়, দাদার বিয়েতে খাটতে হবে, মনে রাখিস। নবকুমার বলে, দেখো তোমার মেয়ের ওই ঘাগরা টাগরাগুলো দিও না, ও থাক, কাপড় চোপড় যা আছে তাই সঙ্গে দাও। সত্য বুঝল পরামর্শটা সমীচীন। নাতনির পরনে ঘাঘরা দেখলে এলোকেশী রসাতল করবেন। অতএব মায়ের দরুন একখানি পুরনো নীলাম্বর জামদানি শাড়ি পরে আর নিজের শাড়ির সম্বলগুলি নিয়ে মহোৎসাহে বাপের সঙ্গে রওনা দিল সুবর্ণ। আর সেটাই বুঝি কাল হল। ভিটে পা না দিতেই ঘটল বিপত্তি। এলোকেশী সেই শাড়ি জড়ানো নাতনি দেখে হৈ হৈ করে বলে উঠলেন, ব্যাটার বের তো তোড়জোড় করছিস নবা, বলি এত বড় ধিঙ্গি ধাড়ি মেয়ে ঘরে পুষে কেউ ব্যাটার বে দেয়? আরও একটি মহিলা সভা উজ্জ্বল করে বসেছিলেন, তাকে চিনি চিনি করেও চিনতে পারে না নবকুমার। তিনিও বলে ওঠেন, কি ঘেন্নার কথা, এত বড় মেয়ে নবুর! ও মা, আর নবু ছেলের বিয়ের ভাবনা ভাবছে। এলোকেশী অতঃপর তার ছেলের বউয়ের যথেচ্ছাচার এবং ছেলের ভেড়োয়া অবস্থা নিয়ে তীব্র আলোচনা করে বলেন, আমি এই তোকে বলে রাখছি মুক্ত, ওই বউয়ের বুদ্ধির দোষেই এ বংশের 14 পুরুষ নরকস্থ হবে। নবকুমার মৃদু কণ্ঠে বোঝাতে চেষ্টা করে, মেয়েটার বয়স আর কত, 8 বই তো নয়, গড়নটা ওর মার মতো বাড়ন্ত বলেই
ছেলেরই বরং বয়স গড়িয়ে গেছে। দুই মহিলার প্রবল কণ্ঠ প্রতাপে সে কথা দাঁড়ায় না। ওরা বলেন, ওই মেয়ে ৮, কেউ তার ঘাসের বিচি খায় না। আশ্চর্যের কথা, এলোকেশীয় নাতনির জন্মকাল বিস্মৃত হন, আর নাতির বয়স 23 হল সে কথা মানতে চান না। কিছুক্ষণ পর নবকুমার টের পায় মহিলাটি নবকুমারের সৈমার কন্যা মুক্তকেশী। দিন কয়েকের জন্যে তিনি তার সৈমার কাছে এসে অবস্থান করছেন। বেচারি সুবর্ণ ভেবেছিল এসেই পেয়ারা গাছে উঠবে, পুকুরে ছুটবে, পাড়া বেড়াবে, ফুল তুলবে। সে জায়গায় কিনা এইসব আলোচনা। থতমত খেয়ে দাঁড়িয়ে থাকে বেচারা। এলোকেশী অবশেষে রায় দেন, ছেলের বিয়ে দিচ্ছ দাও, তোড়জোড় করে মেয়ের পাত্তর খোঁজো, যাতে একযজ্ঞিতে কাজ হয়। 5 জনে নাধিঙ্গে আইপুড়ো মেয়ে দেখে 5 কথা বলতে পারে। মুক্তকেশী মোহোৎসাহে বলেন, এই মেয়ের পাত্তরের অভাব হবে না সৈমা, রূপের ডালি মেয়ে, আজ বললে কাল হবে, আমি দেখছি। কিন্তু ঠিক এইখানে হঠাৎ এক বজ্রপাত হয়। সুবর্ণ ঝট করে বলে ওঠে, ইস, এক্ষুনি বিয়ে হলেই হলো, মা তাহলে বাবাকে মেরে ফেলবে না? আমি বলে এখন নতুন কেলাসে। কথা শেষ হল না। তীব্র তীক্ষ্ণ একটা আর্তনাদ যেন ঝড়ের বেগ নিয়ে আছড়ে পড়ল সুবর্ণর উপর। কি বললি, কি বললি? মা বাবাকে মেরে ফেলবে? ওরে নবা, এ কথা শোনার আগে আমার মরণ হলো না কেন রে? ওরে স্কুলে পড়িয়ে এই বিদ্যে করছিস তোর মেয়ের? অমুক্ত, 1 ঘটি জল এনে আমার মাথায় থাবড়া, নইলে ব্যাম্য তেলো ফেটে মরে যাব। কোন কামরূপ কামিক্ষের ডাইনির হাতে আমার একটা মাত্র সন্তানকে সঁপে দিয়ে বসে আছি, তুই দেখ মুক্ত। মার এই আক্ষেপোক্তিতে দিশেহারা নবকুমার আর কিছু হঠাৎ না পেরে মেয়েটার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। ছেলের বিয়ের জন্যে মনটা প্রস্তুত ছিল না, কিন্তু প্রস্তুত করে ফেলার পর হঠাৎ অনুভব করল সত্য খুব খুশি খুশি লাগছে। ছেলের ওই পুলক গোপন করা লাজুক লাজুক মুখটা ভারী কৌতুকজনক। মাঝে মাঝে বিয়ে সংক্রান্ত এক একটা কথা বলে ফেলে সেই পুলকটা দেখে নিচ্ছে, আর মনে মনে মুখ টিপে হাসছে সত্য। সত্যর মনের উপর যে অনেকগুলো বয়সের ভার জমে উঠেছিল, তার থেকে কি কতগুলো বছর ঝরে পড়ে গেল। তার ইদানিংয়ের স্তিমিত আর তিক্ত স্বাদ দিনগুলি যেন চাপা পড়ে যাচ্ছে। মধুর এক কৌতুক রসে চঞ্চল হয়ে উঠছে দিনের চেহারা, রাতের চিন্তা। বিয়ের গোছের সঙ্গে সঙ্গে একথাও ভাবতে শুরু করেছে সত্য, সম্পর্কে এমন কাউকে দেখতে পাচ্ছি না যে ওদের ফুলসজ্জের আড়ি পাতবে। সত্যর সঙ্গে সম্পর্কটা যে বড়ই সাংঘাতিক, একেবারে মা বলে কথা। তবু ভাবতে থাকে সত্য, তাদের বারুইপুরের বাড়ির যে ঘরটায় বরকনের ফুলসজ্জে হবে, সেই ঘরের জানলা দরজায় কোথাও একটা ছ্যাঁদা করে রাখতে হবে। কেউ কি আর সেটা কাজে লাগাতে পারবে না? সত্যর বাপের বাড়ির অনেকেই তো আসবে। এই চিন্তাটাতেই মনটা যেন উৎসাহে উদ্বেল হয়ে উঠছে। প্রথম সন্তান যদি মেয়ে হতো, হয়েও তো ছিল, থাকল না তাই। যদি থাকত, কোন কালে তার বিয়ে থাওয়া হয়ে যেত, শাশুড়ি হয়ে যেত সত্য। কিন্তু সে ঘটনাটা ঘটে উঠতে পায়নি। এতখানি বয়সে সত্যরই প্রথম কাজ, আর সে কাজ কন্যাদায় উদ্ধার নয়, ছেলের বিয়ে। ছেলের মামার বাড়ি থেকে সবাইকে না এনে ছাড়বে নাকি সত্য? কারুর কোনো ওজর আপত্তি শুনবে না। নবকুমার যে আবার ঠিক এই সময় চলে গেল, তা নইলে এখনই তাকে দিয়ে নেমন্তণপত্র লিখিয়ে ফেলত সত্য। দিন স্থির করে পাকাপাকি নেমন্তন্ন করার আগে একখানা জানান চিঠি দিতে হবে বই কি। জানানো কোথায় হচ্ছে বিয়ে, কি বৃত্তান্ত, তাছাড়া তাদের একটু প্রস্তুত করেও রাখা। ছেলের বিয়ে বলে ব্যাপার, অন্তত 5-7 দিন তো থাকতেই হবে সবাইকে। শারদাকে অবশ্যই আসতে হবে। বরদার দ্বিতীয় পক্ষ কেউ আসতে না বললে ভালো দেখাবে না। রাসুর আরও সব ভাইদেরও বিয়ে হয়েছে, তাদেরও বলা দরকার। নতুন ঠাকুমা এখনও রয়েছেন শীতে সিঁদুর নিয়ে, ভাগ্যিমানী এও রানী। কিছু না পারুন, বসে বসে এও লক্ষণগুলো করতে পারবেন তিনি। মায়ের জন্য একটা নিঃশ্বাস পড়ল সত্যর। ওদের থেকে কত ছোট ছিলেন মা, অথচ কতকাল হল হারিয়ে গিয়েছেন। যদি আজ মা থাকতেন।
একটুক্ষণ চুপ করে বসে আবার মনে মনে তালিকা গড়তে লাগল সত্য। ছেলেপুলের সংখ্যা যে এখন তার বাপের বাড়িতে কটি, কার কতগুলি, সেসব সঠিক জানে না ভেবে মনে মনে লজ্জিত হল। ভাবল এমন কৌশলে লিখতে হবে যাতে কেউ না সত্যর সেই অজ্ঞতাটি টের পায়। তুড়ুর সঙ্গে ঠাট্টা তামাশার সম্পর্কের আছে অবশ্যই একজন, সে বর্দার বড় ছেলে বনুর বউ, যার বিয়ের সময় সত্যকে নিয়ে যাবার জন্যে অনেক বলা কওয়া করেছিল রাসু। কিন্তু সত্যর তখন অবস্থা শোচনীয়। সুবর্ণ জন্মাবার ঠিক পরের অবস্থা সেটা। প্রায় শয্যাগত সত্য বিয়েবাড়ি যাবার সাহস সঞ্চয় করে উঠতে পারেনি। তাছাড়া মনেও সে উৎসাহ ছিল না। বর্দা বড় বউ অবশ্যই সত্যের সে ত্রুটি ধরবে না। সত্যকে সত্যিকার ভালোবাসে ওরা। এ কথা সে কথা ভাবতে ভাবতে হঠাৎ একটা অপ্রাসঙ্গিক কথা মনে পড়ে যাওয়ায় একা একাই হেসে উঠল সত্য। মনে পড়ে গেল সেই সারদার ঘরে শেকল তুলে দিয়ে রাসুকে জব্দ করার কথা। সত্যি কি হাঁদাই ছিল সত্য তখন। পরে একদিন সে কথা তুলে হাসি ঠাট্টা করেছিল সারদা। যেবার সত্য প্রথম সন্তান হতে বাপের বাড়ি গিয়ে অনেকদিন ছিল, তখন আর সারদা বয়সের পার্থক্য ধরত না। ননদ ভাজ সম্পর্কটাই দেখত। সারদার কাছে অনেক ধরনের সাংসারিক গল্প শুনেছে সত্য। মাঝে মাঝে তর্ক তুলেছে, মাঝে মাঝে বাদ প্রতিবাদ। সারদা বলেছে, আচ্ছা বাবা, সে দেখব পরে। তোমার এই একবজ্ঞা বুনমি কেমন বজায় রাখতে পারো। সংসার এমন জাঁতা না, মুগ মুসুর অড়ট ছোলা সব এক করে পিষে ছাড়ে। সত্যকে কি পেশাই করতে পেরেছে সংসার? মাঝে মাঝে নিজেই ভাবে সত্য। কিন্তু এখন মনটা উদ্বেল। এখন ওসব ভাবনা দাঁড়াচ্ছে না। এখন সত্য ভাবছে, তখন নিত্যানন্দপুরের সংসারটা কি ভালোই ছিল। সে বাড়িতে এখন বাবা নেই। না জানি কেমন সেই চেহারাটা সংসারের। নেড়ুর কথা ভেবেও দুঃখ হয়। আবার কোথায় যে আছে সে এখন। সেই একবার কদিনের জন্য এসে মায়া বাড়িয়ে দিয়ে পালিয়ে গেল। আর পাত্তা নেই। কে বলবে সেই পড়া ফাঁকি দেওয়া নিরীহ নিরীহ ছেলেটার মধ্যে অমন একটা ঘর ছাড়া খামখেয়ালি মন লুকোনো ছিল? নিত্যানন্দপুরের খবর পায় সত্য মাঝে মাঝে বর্দাকে চিঠি লিখে। খুবই দূরে দূরে অবশ্য। বড্ড যখন মনটা কেমন করে তখন। রাসুর উত্তরগুলো অবশ্য সংক্ষিপ্ত, তবু খবরগুলো দেয়। রামকালী তো চিঠি দিলে উত্তরই দেন না। একবারই শুধু লিখেছিলেন, পত্র না পেলে দুঃখিত হইও না, কিন্তু কেন সেই না পাওয়ার অবস্থা ঘটবে তা লেখেননি। সত্য বোঝে ইচ্ছে করি আর লিখবেন না চিঠি, মায়ামুক্ত করছেন নিজেকে। তবু ছেলের বিয়ে উপলক্ষে বাবাকে একবার পায়ের ধুলো দিতে আসতে বলবেই সত্য। বলবে, বাবা, আপনার আশীর্বাদ না পেলে ওদের বিয়েটাই তো বৃথা। ছেলের বিয়ে উপলক্ষ করে চিত্ত সমুদ্রের অনেক নিচের ঢেউ ওপরে উঠে আসছে সত্যর। অনেক ধুলোর স্তরে চাপা পড়ে যাওয়া অনুভূতি তীব্র হয়ে সাড়া তুলছে। একদা যে পুণ্যি সত্যর প্রাণের বন্ধু ছিল, পরম মূল্যবান কথাটাও যেন ভুলতে বসেছিল সত্য। কতকাল কত যুগ যে দেখা হয়নি, অথচ বেশি দূরে থাকে না পুণ্যি। শ্রীরামপুরে তার শ্বশুর বাড়ি। নৌকোয় চেপে বসতেই যা দেরি, এক দণ্ডেই পৌঁছে যাওয়া যায়। সত্যও কখনো ভাবেনি যাওয়া যায়, পুণ্যিও কখনো ভাবেনি আসা যায়। তা সত্য অবশ্যই না ভাবতে পারে। পুণ্যির শ্বশুরবাড়িটা কুটুম বাড়ি, মেলায় লোক তাদের, বিনা উপলক্ষে যাওয়ার কথা ওঠে না। কিন্তু সত্যর এই বাসা বাড়িটাই তো সে বাধা নেই। পুণ্যি তো একবার কালী দর্শনের ছুতোয় আসতে পারত। আসল কথা, সংসার মানুষকে চেপে পিষে ফেলে, বিশেষ করে মেয়ে মানুষকে। তার ভেতরকার যা কিছু মাধুর্য, যা কিছু কোমলতা, যা কিছু ছাঁচ, সব যেন ঘষে খইয়ে ভোঁতা করে শুকিয়ে চারটি ধুলোবালি করে ছেড়ে দেয়। নইলে পুণ্যির বৈধব্য সংবাদেও তো একবার দেখা করে উঠতে পারেনি সত্য। পুণ্যিকে আনতেই হবে তুড়ুর বিয়েতে। হঠাৎ মনটা ভারী চঞ্চল হয়ে ওঠে। একটা দোয়াত কলম আর একখানা কাগজ নিয়ে পুণ্যিকে চিঠি লিখতে বসে সত্য।
শ্রীচরণ কমলেশু পাঠি দেয়। যতই হোক পিসি তুড়ুর বিয়ের সংবাদ জানিয়ে আবেদন জানায় পিসি যেন ছেলের বউ ও মেয়েদের নিয়ে নিশ্চয় করে আসার ব্যবস্থা করে। সম্মতিপত্র পেলেই আনতে লোক পাঠাবে সত্য। লোক পাঠাতে হবে বই কি, নইলে অতদূর কুটুম্ব আসবে কেন? সমাজ সামাজিকতার মধ্যে বন্ধুত্ব কথাটার কোনো মূল্য নেই। চিঠি লেখা হলেও এখন ডাকে দেওয়া চলবে না। নবকুমার এখন অনুপস্থিত, তাকে না দেখিয়ে এত কর্তাত্তি ফলানো ঠিক নয়। সংসারে যতই ডাকাবুকো হোক সত্য, এসব নিয়মকানুন ঠিক মানে। নিত্যানন্দপুরেও নিজে সে বিশদ একখানি পত্রে সবাইকে আহ্বান জানালেও মূল পত্রটা নবকুমারকে দিয়ে লেখাতে হবে, সেটাই ভব্যতা। বাড়ি শুদ্ধ সকলকে ঢালাও নেমন্তন্ন করলেও কাকে কাকে বিশেষ জানাতে হবে তার একটা তালিকা বানিয়ে ফেলে সত্য। এসব কাজ যতটা লিখিত পড়িতের মধ্যে হয় ততই ভালো। দৈবাৎ যদি কারো নামোল্লেখে ভুল হয়ে যায়, লজ্জার শেষ থাকবে না। নবকুমারের দিকে আত্মীয়ের পাট নেই। দূরসম্পর্কের কে নাকি এক পিসি আছে, আর জ্ঞাতি মামাতো ভাইয়েরা, আর তো কখনো কারো নাম শোনেনি সত্য। আর আছেন শাশুড়ির এক সই, তাকেই দেখেছে দু একবার। পুজোয় তার নামে শাড়ি যায়, পাল পার্বণের তত্ত্ব যায়। আর কই, এলোকেশির সব কিছুই পড়শিদের নিয়ে। তবে একখানা বড়সড় ঘর এখন হয়েছে, সে ঘর সদূর। সদূর সংসারটি বড় ছোট্ট নয়, তা সে ভাবলে চলবে না। ছেলের বিয়ে ব্যাপারটিও তো ছোট নয়। নিজের সেই বাল্য শৈশবের কথা মনে পড়ে যায় সত্যর। কত বড় বড় যজ্ঞী হতো এক একটা কাজে। ভাত পৈতে বিয়ে তো দূরের কথা, ঠাকুমার অনন্ত চতুর্দশী ব্রত উদযাপনেই যা ঘটা হয়েছিল সেবার। ভাত মাছের যজ্ঞী নয়, সবই লুচি মিষ্টির ব্যাপার। তবু সে কি কাণ্ডর ভিয়েন। জুলি কেটে কেটে উনুন বানিয়েছিল, হালুইকর ঠাকুরদের একটা মেলা বসে গিয়েছিল। মাছের অভাব পূরণ করতে দই, ক্ষীর, ছানার পায়েসের নদী, সমুদ্র বইয়ে দিয়েছিল রামকালী। মিষ্টির পাহাড় বানিয়েছিল। যজ্ঞী ভাবতে গেলেই সেই সব দৃশ্য চোখের উপর ভেসে ওঠে। উৎসব মনে করতে গেলেই সেই সেকালটার ছবি ফুটে ওঠে। তেমন ধরনের না করতে পারলে মন উঠবে না সত্যর। একটু আধটু কথা তুলতে গিয়েছিল সত্য। নবকুমার ভয়ে চোখ কপালে তুলেছে, বলেছে, পয়সা কড়ির জন্যে বলছি না। ভগবানের ইচ্ছে পয়সা কড়ির কথা ভাবি না, কিন্তু করবে কে? লোকবল কোথায়? কথায় বলে ধনবল, জনবল আর মনোবল, তিনটেরই দরকার আছে। আছে তোমার তা? এ ধরনের কথা যে শুনতে হবে সে আন্দাজ সত্যর ছিল, তাই তার প্রস্তুতিই ছিল। অতএব সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিল, ধনবলই জনবলকে ডেকে আনে, আর মনোবল ওই দুটোকেই চালায়। তা সে বস্তু তোমার না থাক আমার আছে। তোমার তো সব কথাই লম্বা চড়া, পেল্লায় এক যজ্ঞী ফেঁদে সেসব দিন লোক হাসাবে। সত্য দৃঢ়কণ্ঠে বলেছিল, লোকই বা হাসাবো কেন? বরাবর যেমন কাজকর্ম দেখে এসেছি সেইভাবেই ভাবতে শিখেছি। লোক হাসবে এ কথা ভাববও না। সত্যি সে কথা ভাবতেই পারে না সত্য। যাতে না কোনো বিশৃঙ্খলা ঘটে সেই প্রতিজ্ঞায় গ্রহণ করেছে সে। কাজটা কলকাতায় করতে পেলে অবশ্য সুবিধের অবধি থাকত না। কলকাতা শহরে কড়ি ফেললে অর্ধেক রাত্রে বাঘের দুধ মেলে। কিন্তু সেই সুখ সুবিধাময় মধুর কল্পনাটিকে সবলেই নির্বাসন দিয়েছে সত্য মন থেকে। প্রথম ছেলের বিয়ে, বাসাবাড়ি থেকে হওয়ার কথা ভাবাও অসঙ্গত। আর শুধু প্রথম ছেলেই বা কেন? ছেলে মেয়ে কারো বিয়েই ভিটের বাইরে হওয়া উচিত নয়। নান্দিমুখ শ্রাদ্ধ হবে, 7 পুরুষ জলপিণ্ড পাবেন, সে কাজ কি যেখানে সেখানে করতে আছে? তাই দেশের বাড়িটার উপরই সব ছবি আঁকছে সত্য, সব চিন্তা রাখছে। এ ব্যাপারে সত্যর বন্ধু, উপদেষ্টা, সাহায্যকারী সব হচ্ছে ছোট ছেলে সরল। গ্রীষ্মের ছুটি চলছে, তাই সুবিধেও আছে। যখন তখনই সত্য ডাক পাচ্ছে, খোকা, দোয়াত কলমটা একবার পারতো বাবা, কটা কথা মনে এসেছে, এই বেলা লিখে নে, নচেত ভুলে যাব। সরল হাসে, তুমি আবার ভুলে যাবে? জ্যেষ্ঠপুত্রের বিয়ে করে তোমার মাথার মধ্যে রাত দিন রেলগাড়ির ইঞ্জিন চলছে। সত্য হেসে উঠে,
তোর বুঝি হিংসে হচ্ছে? তা তোর বিয়ের সময়ও কম যাব না, মাথায় জাহাজ চালাবো। নমস্কার মা, দেখেই আমার বাসনা মিটে যাচ্ছে। হ্যাঁ, সরলের এই রকমই কথাবার্তা। গুরুজন বলে শিহরিত কলেবর সে কোনো সময়ই নয়। বাবার কথায় অনায়াসেই সে আড়ালে হেসে হেসে বলে, বাড়ির কর্তার রায় দেওয়া হয়ে গেল। বলে, যাক, কর্তার কর্তব্য সমাপন করা হয়ে গেছে। সত্য হাসি চেপে বলে, আই পাজি ছেলে, কথার কি ছিরি, গুরুজন না? সরল সভয়ের ভান করে বলে, কি সর্বনাশ, তাতে কোনো সন্দেহ দেখিয়েছি আমি? তবে হ্যাঁ, হাসির ব্যাপারে না হেসে থাকতে পারি না। সরলের কথা যত মায়ের সঙ্গে। রান্নাঘরের জলচৌকিতে বসে হাঁড়ি কড়া বগ্ন যা পায় একখানা নিয়ে তবলা ঠোকে আর গল্প করে। বুঝলে মা, আজ রাস্তায় একটা তাজ্জব গাড়ি বেরিয়েছে। গাড়িও অনাসৃষ্টি, নামও অনাসৃষ্টি, ট্রাম গাড়ি, ঘোড়ায় টানছে। সেই ট্রাম গাড়ি দেখবার জন্য কি ভিড়টাই হয়েছে। রাস্তার দুধারে কাতারে কাতারে লোক দাঁড়িয়ে পড়েছে। বলে, বুঝলে মা, আজ হেদর ধারে এক বন্ধুর সঙ্গে কথা কইতে কইতে হয়ে গেল এক চোট। সে বলে কিনা বাঙালি জাতটার কিচ্ছু হবে না, ভণ্ড আর হুজুগে একটা জাত। চড়ে গেল রাগ, খুব শুনিয়ে দিলাম। সত্য আগ্রহ ভরা মুখে বলে, কি শোনালি? এবার সরল লজ্জিত হয়, হেসে ফেলে বলে, কি আর বললাম, জাতের কলঙ্ক ঘোচাবার চিন্তা নেই, হেসে হেসে নিন্দে করতে লজ্জা করে না? গলায় দড়ি দাওগে, নচেতেই হেঁদর জলে ঝাঁপ দাও গিয়ে। সন্ধ্যাবেলা রান্নার সময়টা হচ্ছে সত্যর আনন্দের সময়। এই সময়ই সরল এসে বসে। সাধন বরাবরই অন্য ধরনের, চুপচাপ, মুখ বোজা, লাজুক, তাছাড়া একটু বিজ্ঞ। রান্নাঘরে এসে বসার কথা সে ভাবতেই পারে না। এক গ্লাস জল গড়িয়ে খাবার ক্ষমতাও তার নেই। যা কিছু কাজ সরল সত্যর ডান হাত। এখনও ভূমিকালিপি পূর্ববৎ, শুধু সংলাপের সুর অন্য। সরল বলে, বাবা তো শুনেছি ভেলভেটের চোগা চাপকান টুপি পরে বিয়ে করতে গিয়েছিলেন, দাদা কি পরে যাবে মা? সত্য তাড়া দেয়, পটেরে ফাজিল কেষ্ট ছেলে, ভেলভেটের চোগা চাপকান পরা সেই মূর্তি তুই দেখেছিস বুঝি? আহা হা, পূর্বার নেই তো বলেছি, শুনেছি। কার কাছে শুনলি শুনি? কেন, পিসির কাছে। পিসির কাছে তোমার ছোটবেলার কথা, বাবার ছোটবেলার কথা সব শুনেছি। পিসি তাহলে তোকে বাপের বিয়ে দেখাচ্ছে? সত্য হাসে, তারপর বলে, তুড়ু, কি পরে বিয়ে করতে মানায় তুই বল? আমি কি বলবো, আর বললেই শুনছে কে? চোগা না চাপাও সেই বেগুন রঙা চেলির জোর তো চাপাবি তার ঘাড়ে। তবে বিয়ে করা মানে সংসাজা, বাব্বা। আচ্ছা, তোকে আর বিয়ের মানে ব্যাখ্যা করতে হবে না। সত্য তাড়া দেয়, মিষ্টির ফর্দটা বরং শোনা তো আরেকবার, দেখি শুনতে কেমন লাগছে। ছাদার মিষ্টি আলাদা ধরেছিস তো? কলকাতা থেকে কারিগর যাবে, মিষ্টি তারাই করবে। আজ সরলকে পাঠিয়েছিল সত্য তাদের কাছে পাকা কথা কইতে। সরল সব সন্ধান রাখে। সরল বাড়ি নেই, সাধন তো থেকেও নেই। নবকুমার আর সুবর্ণ আজ কদিনই বাড়ি ছাড়া। দুপুরবেলা হঠাৎ মনটা বড় খালি খালি লাগল। নেহাত নাকি ফর্দ লেখার উন্মাদনায় মত্ত রয়েছে কদিন সত্য, তাই সুবর্ণর অনুপস্থিতিটাও সয়ে গেছে। নইলে সেই কথার রাজা মেয়েটা কাছে না থাকা সত্যর পক্ষে কম শূন্যতার নয়। 10 দিন বলে গিয়ে 12-13 দিন করছে নবকুমার। এদিকে বিয়ের দিন এগিয়ে আসছে। সব সময় মানুষটা দায়িত্ব জ্ঞানহীন। খুচরো কাজ আপাতত হাতে কিছু নেই। বিয়ের ভোজের সুপুরি কাটবার ভার নিয়েছে নিতাইয়ের বউ। সদু বলেছে বড়ির ভার তার। 1 মণ ডালের বড়ি দিচ্ছে সে রোজ কিছু কিছু করে। সলতে পাকাবে সদুর সতীন। উৎসাহ সকলেরই। তাছাড়া বিয়ের কাজে সবাইয়ের সাহায্য নেওয়াই সামাজিকতা, না নেওয়াই নিন্দে। কনের বাড়ি খুব দূরে নয়, তাদের কাছ থেকেও নানা ব্যাপারে লোক আনাগোনা করছে। নমস্কারী শাড়ি কখানা দিতে হবে, ননদ ঝাঁপি কটা, এওডালায় কি দিতে হয় আপনাদের, এইসব নানান কথা। নবকুমার কিনা এই সময় দেশে গিয়ে বসে রইল। অভাববোধ এবং অভিমান বোধটা হঠাৎ চাড়া দিয়ে উঠে মনটা কেমন খাঁ খাঁ করে তুলেছে আজ।
হঠাৎ খেয়াল হল ছেলের ঘরটা সাজিয়ে ফেলি। বারুইপুর থেকে ফিরে তো এই বাসা বাড়িতেই বাস করতে হবে বউ নিয়ে। বয়সওয়ালা মেয়ে, তাকে আর ঘর বসতের অপেক্ষায় 1 বছরের মতো বাপের বাড়ি রাখতে ইচ্ছে নেই সত্যর। আজকাল কলকাতার পাড়াপড়শিদের মধ্যে একটা ব্যবস্থার চল দেখেছে সত্য, ধুলো পায়ে ঘর বসত। অষ্টমঙ্গলার মধ্যেই একবার বাপের বাড়ি থেকে ঘুরিয়ে এনে ফের বরকনেকে গাঁটছড়া বাঁধিয়ে দাঁড় করিয়ে বরণ করে ঘরে তোলা হয়। তার নাম ধুলো পায়ে ঘর বসত। তাতে নাকি আর বছরের মধ্যে বউ আনতে দোষ নেই। সত্য এই ব্যবস্থাটি নেবে। ছেলের তার বউ বউ মন হয়েছে, এই বার্তাটুকু মনে মনে টের পেয়েছে সত্য। বউকে তাড়াতাড়ি আনতে হবে। তা আজকে বরং ঘরটাই ঠিক করে ফেলা যাক। দোতলায় 2খানা ঘর, তার একটাই সাধন সরল 2 ভাই শোয়, আর একটাই সংসারের নানাবিধ জিনিস জমানো আছে। সত্য নিচের ঘরে শোয় একটা চৌকিতে সুবর্ণকে নিয়ে, আর একটি চৌকিতে নবকুমার। যে বাসায় সুহাসকে নিয়ে থেকেছে সেই একতলা বাসায় ঘর ছিল কম, জায়গা ছিল স্বল্প। নবকুমার বেচারি অনেক বঞ্চিত হয়েছে। এখনকার এই ব্যবস্থা সত্যরই। মানুষটার বয়স হচ্ছে, রাতে একা পড়ে থাকবে। 1 ঘটি জলও তো কেউ হাতে এগিয়ে দেবার থাকবে না একা থাকলে। ছেলেদের 12 মাস রাত জেগে লেখাপড়া, সে ঘরে নবকুমারের অসুবিধে। অতএব এই ব্যবস্থা। এখন আর এই ব্যবস্থা চলবে না। এখন দোতলার ওই জিনিসের ঘরটা খালি করে সুবর্ণকে নিয়ে সত্যকে আড্ডা কাটতে হবে। সরলকে চালান করে দিতে হবে নিচে নবকুমারের ঘরে। এছাড়া উপায় নেই। ছেলের বউয়ের সামনে স্বামীর সঙ্গে এক ঘরে শোয়াটা ভব্যতার আইনে বাধে, অন্তত সত্যর কাছে। ছেলেদের ঘরটা সত্যর ভালো করেই সাজানো। দেয়ালে দেয়ালে দেবদেবীদের এবং মহাপুরুষদের ছবি, দেয়াল আলমারিতে সারি সারি বই, এক কোণে পড়ার টেবিল, তার সামনে 2টি টুল, টেবিলে লেখাপড়ার সরঞ্জাম, বড় চওড়া চৌকিতে 2 ভাইয়ের বিছানা। এই ঘরের পরিবর্তন সাধন করতে করতে মনে মনে একটু হাসে সত্য। ব্রহ্মচারী এবার সংসারী হবেন, পাশে ভাইয়ের বদলে বউ। ভাবতে ভাবতে হঠাৎ একটা রোমাঞ্চ জাগে সত্যর। নেহাত ছেলে মানুষের মতো ভাবতে বসে, ওই লাজুক ছেলে না জানি কেমন করে বউয়ের সঙ্গে ভাব করবে, কেমন করে বউকে আদর করবে। তারপর ভাবে, এই যে একটু বয়স হয়ে বিয়ে হওয়া, এ কত সুন্দর। কি অদ্ভুত কাল ছিল সত্যদের। কনের বরের নামে গায়ে জ্বর, বরের বউয়ের নামে কালঘাম। সত্য যখন ঘর বসতে এসেছে তখন অবশ্যই ঘর বর পায়নি, কিন্তু যখন পেয়েছে তখন মানসিক অবস্থা ওর থেকে উন্নত নয়। আর বিয়ে মানে জেনেছে তখন তার, ছি ছি, সে বিয়ে যেন ছেলে মেয়েগুলোকে নিয়ে বড়দের পুতুল খেলার স্বাদ মেটানো। মস্ত মস্ত এক লোভ দেখিয়ে রাখা হয়েছে, গৌরীদান, কন্যাদান, পৃথিবীদান। আর কিছুই নয়, মেয়েগুলোর চোখ মুখ ফুটবার আগেই হাড়ি কাঠে গলা দিয়ে রেখে দেওয়া। সত্যর মতন দজ্জাল আর কটা মেয়ে হয়, ভয়ে জড়সড়, সর্বদা অপরাধিনী, এই তো অবস্থা সবার। আবার একটু হাসি ফুটে ওঠে সত্যর মুখে। নবকুমারের মতো এত তদ্গত প্রাণ বর না হলে অবশ্য সত্য কি করত কে জানে। মনের অগোচর কিছু নেই, স্বামীর সম্বন্ধে ভেতর ভেতরে অনেক অবজ্ঞা আছে সত্যর। তবু হঠাৎ আজ এই গ্রীষ্মের দীর্ঘ দুপুরে খাঁ খাঁ করা মনে সেই অবজ্ঞাত মানুষটার জন্যেই হঠাৎ বড্ড বেশি মন কেমন করে উঠল। নবকুমার বেচারাই কি সুখী হতে পারল? নিজেকে একটু অপরাধিনী মনে হতে থাকল। সত্যজ্যোতি নেহাত সাধারণ একটা সংসার সর্বস্ব মেয়ে হতো, বেচারা নবকুমারের জীবনটা অনেক বেশি সুখের হতো, তাতে আর সন্দেহ নেই। এই তো আজই তো সত্য সেই বেচারার শেষ সুখটুকুও কাটতে বসেছে। কিছু নয়, তবু এক ঘরেও তো থাকত, 2টো গল্প গাছার সময়ই তো রাত্রির। সত্যর মন মেজাজ ভালো থাকলেই তো নবকুমারের আপিসের গল্প আর আপিসের বন্ধুদের গল্প জেগে ওঠে। সে সুখটুকু থেকে বঞ্চিত হবে এবার। ছেলের বউয়ের সামনে এক ঘরে বাসের নীতি যে দুর্নীতি, এ কথা নবকুমারকে বোঝানো শক্ত। এলোকেশী তো স্বামীর মৃত্যুকাল পর্যন্ত ঘর আঁকড়ে থেকেছেন। সোনাটা চিরদিনই হাতছাড়া বলেই হয়তো আঁচলে গেড়ো দেওয়ার অত ঘটা ছিল। অবশ্য দৃষ্টান্ত আরও আছে। একা এলোকেশীকেই বা দোষ দিলে হবে কেন? কাকার থেকে ভাইপো বড়, এ তো হামেশাই দেখা যায়। গিন্নির কনিষ্ঠ পুত্রটি
পত্তুরদের কাঁথা কাঁজললতার প্রসাদে মানুষ হয়। হয়, সত্য জানে, কিন্তু সত্যর তাতে বড় বিতৃষ্ণা। গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি, ৫বিংশ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।